हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, आज के তোমাদের যে বলেছিলাম যে 2015তে যে আপার প্রাইমারি টেট হয়েছিল সেই প্রশ্নপত্রের বিশ্লেষণ করব। তো দেখো, ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু সকলে মন দিয়ে দেখো, অনেক কিছু বুঝতে পারবে। এবং এরপর এই ইউটিউব চ্যানেল থেকে তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস কিন্তু পেয়ে যাবে, সাবজেক্ট ওয়াইজ ক্লাস, যেখানে এসএসটি যে সাবজেক্টগুলো রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, এবং আদার্স যে সাবজেক্টগুলোতে যেমন বেঙ্গলি, ইংরেজিতে যে প্যাডাগজিক্যাল প্রশ্ন বা কন্টেন্ট পার্টের যে কী ধরনের প্রশ্ন পড়তে পারে বা কী ধরনের বিগত বছর প্রশ্ন এসেছিল, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো, যাতে করে এই ধরনের চাকরির আপডেট, গুরুত্বপূর্ণ নোটিফিকেশান এবং ক্লাসগুলো পেয়ে থাকো। আর সাথে সাথে বলবো, ভিডিওটি লাইক করো, দেখার সাথে সাথে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব তো করবে, এবং সাথে সাথে ভিডিওটি শেয়ার অবশ্যই করো। তো দেখো, আজকের যে বিষয়গুলো সেটা হচ্ছে বিগত বছর প্রশ্ন আলোচনা করব আমি বিষয়টিতে, অর্থাৎ ক্লাসটিতে, এবং কোন বিষয় থেকে কত প্রশ্ন এসেছিল, কী ধরনের প্রশ্ন এসেছিল, প্যাডাগজি থেকে কেমন প্রশ্ন আসে, চাইল্ড ডেভেলপমেন্ট থেকে কেমন প্রশ্ন আসে, বা ম্যাথের থেকে কেমন প্রশ্ন আসে, বা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি থেকে, বা সায়েন্স গ্রুপ থেকে। পিডিএফটা কীভাবে তোমরা পাবে, আমি পিডিএফটা কিন্তু আমার অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়েব এডুকেশন সেখানে দিয়ে দেবো, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবে, সেখানে পেয়ে যাবে। আর কোন কোন বইগুলো পড়তে হবে এটা কিন্তু আমি তোমাদের বলবো, কিন্তু একটা সিলেবাসের যে স্ট্র্যাটেজি কীভাবে শুরু করবে সেটারও একটা আলাদা ক্লাস তোমাদের দেব। তো আজকে প্রশ্নপত্রটা সম্পূর্ণ বিশ্লেষণ করব, এবং ভিডিওটা এই জন্য এতটা গুরুত্বপূর্ণ তোমাদের সামনে, কারণ এরপর ক্লাসগুলো যেগুলো নিয়ে আসবো সেগুলো প্রিভিয়াস ইয়ারের উপরে বিশেষ করে নিয়ে আসবো। এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু দেখবে, এখান থেকে কিন্তু আমি শিওরিটি বলে দিতে পারছি যে এখান থেকে যে প্রশ্নগুলো করাবো অবশ্যই তোমাদের কিন্তু অনেকটা হেল্পফুল হবে, এবং এতটাই হেল্পফুল হবে যে তোমাদের ক্র্যাক করার জন্য যথেষ্ট পরিমাণে কিন্তু নলেজ বুস্ট করবে। এবং চাইল্ড ডেভেলপমেন্টের যে প্রাইমারি টেটের যে প্রশ্নগুলো হয়ে থাকে, ঠিক একই ধরনের আমি প্রশ্নগুলো দেখছিলাম, একই ধরনের কিন্তু প্রশ্ন আসে। এবং ওই প্রশ্নগুলো কিন্তু যেমন সৃজনশীল শিশুদের ক্ষেত্রে কী কী দক্ষ থাকা দরকার, বা পিঁয়াজে ভাইগটস্কি কোয়েলবাগের যে বিভিন্ন তত্ত্ব, আইকিউ সম্বন্ধে যে তত্ত্বগুলো রয়েছে, এই সমস্ত কিছুগুলোই থাকে। তো ওগুলোর আমি ক্লাস এক এক করে দেবো। যারা প্রাইমারি 2023 দিয়েছে তারা কিন্তু জানে। তো আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, যেটা হয়তো কোনো কারণবশত আমার বন্ধ হয়ে যায়, কিন্তু সেই ক্লাসগুলো আমি রেকর্ড রয়েছে, অবশ্যই সেগুলো তোমাদের আমি প্রোভাইড করবো এক এক করে, এবং আবার নতুন করেও কিন্তু ক্লাস করাবো। তো অবশ্যই চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো, এবং ক্লাসের ভিডিওগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাদের টেলিগ্রাম চ্যানেলেও আমি প্রোভাইড করে থাকি। তো চলো, আজকের ক্লাসটার যেটা মূল বিষয় সেটা হচ্ছে, আমরা আজকে যে কিভাবে কি প্রশ্ন এসেছিলো, সেই প্রশ্নগুলো কীভাবে ডিল করব সেটা আমরা এক এক করে জানবো। তো দেখো, এটা হচ্ছে যে প্রশ্নপত্র 2015 রয়েছে, এটা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ তোমরা। ওকে, পেপার কোড ডিটেলস সব কিছু দেওয়া রয়েছে। তো দেখো, এখানে মোট 5টা বিষয়ের উপরে তোমাদের পরীক্ষা হয়ে থাকে, তোমরা সকলে জানো। আমি সিলেবাসটা তোমাদের প্রোভাইড করেছিলাম, যেখানে শিশু বিকাশ এবং শিক্ষাবিজ্ঞান, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, অর্থাৎ 30টি প্রশ্ন থাকবে, এবং 30 নাম্বার। কোনো নেগেটিভ মার্ক কিন্তু নেই, এটা কিন্তু মনে রাখবে। তাই সকলকে বলবো, পরীক্ষা যখন দেবে 150টা প্রশ্নই কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করবে, 150 মার্কস। ওকে, এবং তখন ছিল সেটা কিন্তু 90 মিনিট সময়, অর্থাৎ 1.5 ঘন্টা কিন্তু সময় ছিল। পূর্ণমান ছিল 150 নম্বর, আমি 2.5 ঘন্টা বলে ফেলেছিলাম, কিন্তু সময় হচ্ছে 90 মিনিট। তো এই সময়টা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট, যেহেতু ম্যাথ রয়েছে, অনেক কিছু বিষয়গুলো রয়েছে, তো অবশ্যই এটা কিন্তু দেখার চেষ্টা করো। তো দেখো, কী কী বিষয়গুলো রয়েছে সেগুলো এক এক করে আমরা কিন্তু জানবো এরপর, ঠিক আছে। তো প্রথমত আমরা যেটা জানবো সেটা হচ্ছে, প্রথম বিষয়টা সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি, যেটা প্রশ্ন দেখো পেজ নাম্বার 3 থেকে রয়েছে। তো আমরা 3 নম্বর পেজে চলে যাই, কী কী প্রশ্ন দেখো ছিল সেটা আমরা জানবো এখানে। তো দেখো কী ধরনের প্রশ্ন আসে, যেমন শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য, অর্থাৎ এগুলো হচ্ছে তুমি একজন টিচার হিসেবে যখন ক্লাসে যাবে তখন কিভাবে শিশু শিক্ষার্থীদের প্যাডাগজি পার্টটা এতটাই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কাজে লাগবে। এবং এই প্যাডাগজি পার্টটা যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো বা নিজে অ্যাডাপ্ট করতে পারো ভালো করে, তাহলে এখান থেকে তোমার ইন্টারভিউতেও কিন্তু প্রশ্ন আসবে, কারণ সিচুয়েশন বেসড এই প্রশ্নগুলো হয়ে থাকে সাধারণত। আমি 2022 স্টেট ইন্টারভিউ প্রাইমারি ক্লাসগুলো করেছি, ওখানে কিন্তু সিচুয়েশন বেসড প্রশ্ন আমি করে থাকি। তো এই যে প্রেরণা বা মোটিভেশন, এগুলো কিন্তু প্রশ্ন আসে। যেমন শিক্ষার্থীর প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কী, শিক্ষার্থীদের মাঝে মাঝে উপদেশ দেওয়া, আশা করছি এটা কি হবে, মাঝে মধ্যে ভুল করার জন্য বকুনি দেওয়া, এটা তো একদম নেগেটিভ ওয়ার্ড, কিন্তু এখান থেকে ডিল কোনোভাবেই করবে না। আমি কিন্তু যে ক্লাসগুলো করাবো, তোমরা কিন্তু যদি ক্লাসগুলো দেখো, অবশ্যই যে প্যাডাগজিক্যাল বা সিচুয়েশন বেসড যে প্রশ্নগুলো থাকে, 100% শিওর তোমরা এখান থেকে ডিল করতে পারবে, 100% শিওর। আমি এটা
হয়তো বড় বড় ইউটিউব চ্যানেল অনেক কিছু ক্লাস পেড ক্লাস করাচ্ছে, আমি কিন্তু পিডিএফের জন্য তো কিছু পিডিএফ বানিয়ে দেবো, সেগুলো হয়তো পে করে নিতে হবে, কিন্তু আমি কোনো পেড বেসড এই মুহূর্তে চালু করতে পারছি না। যদি পারা যায় তোমরা যদি ইচ্ছাকৃতভাবে আমাকে জানাও টেলিগ্রাম চ্যানেলে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো, সেখানে যদি মেসেজ করে জানাও অবশ্যই আমি কিন্তু তোমাদের জন্য পেড বেচেরও ক্লাস কিন্তু করাবো, কিন্তু খুব নিম্ন মূল্যের ক্লাস হবে। তারপরে 3 নম্বর কী বলছে, যে শিক্ষার্থী যতটা পারে ততটাই সাফল্য হিসেবে মেনে নেওয়া এবং খুব উচ্চমান বজায় রাখার চেষ্টা করা। তো এখানে কী হবে না, শিক্ষার্থীর প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষক কর্তব্য কী, খুব উচ্চমানের মান বজায় রাখার চেষ্টা করা। উচ্চমান কি বজায় রাখতে সবাই কি পারবে উচ্চমানে বজায় রাখা? অবশ্যই পারবেন। এটাও যে শিক্ষার্থী যতটা পারে ততটাই সাফল্য হিসেবে মেনে নেওয়া, এটাকে মেনে নেওয়া কি প্রেরণা হবে না মাঝে মাঝে কোনো উপদেশ দেওয়া হবে? এই এ আর সি এর মধ্যে কোনটা হবে তোমরা একটু কমেন্ট করে জানাও। আমি বিষয়গুলো এই মুহূর্তে তোমাদের কিন্তু অনেক কিছু বলছি না, যে হয়তো এই মুহূর্তে, কিন্তু আমার মনে হচ্ছে এটা সিটা হওয়া দরকার, যে শিক্ষার্থী যতটা পারে তাতে ততটাই সাফল্য হিসেবে মেনে নেওয়া। অর্থাৎ তাকে যে উপদেশ দেওয়া এটা কি হবে না, এটাও কিন্তু ভুল হবে। তাকে এখানে মাঝে মধ্যে কিন্তু উপদেশ দেওয়াটা একটা প্রেরণা সৃষ্টি করার একটা মূল কর্তব্য হতে পারে। মাঝে মধ্যে ভুল করার জন্য বকুনি দেওয়া এটা তো হবেই না, খুব উচ্চমান বজায় রাখার চেষ্টা করা এটা তো হবেই না, এবং যে শিক্ষার্থী যতটা পারবে তাকে ততটাই কি মেনে নেওয়ার কি তার প্রেরণা জন্মাবে না। শিক্ষার্থী মাঝে মধ্যে উপদেশ দেওয়াটাও দরকার। তো এই নম্বরটা হচ্ছে এখানে সঠিক উত্তর। তো এভাবে কিন্তু প্রশ্নগুলো ডিল করতে হবে। নেক্সট দেখো, শিক্ষার্থীদের আগ্রহ বজায় রাখা কীভাবে সম্ভব। খুব সুন্দর বক্তৃতা দেওয়া, বই থেকে ভালোভাবে উদাহরণ দেওয়া, শিক্ষার্থী পরিচিত পরিবেশ থেকে উদাহরণ দেওয়া, না রোজ পড়া। দেখো, মুখস্থ বিদ্যা কোনোভাবে একটা পজিটিভ ওয়ার্ড নয়, এটা কিন্তু একদম নেগেটিভ। খুব সুন্দর বক্তৃতা তোমার যে আগ্রহ বজায় রাখার জন্য, এটাও কিন্তু নয়। রোজ পড়াধরাটা কি রোজ কি কাম্য হবে না। বই থেকে ভালোভাবে উদাহরণ দেওয়া, শুধু কি উদাহরণ দেওয়ার মধ্যে না, শিক্ষার্থী পরিচিত পরিবেশ থেকে উদাহরণ দেওয়া, অর্থাৎ যেগুলো বাস্তব জীবনের সাথে রিলেটেড করতে পারছে সেই ধরনের প্রশ্নের সাথে তাদেরকে বাস্তবায়িতভাবে উদাহরণ দেওয়ার সাথে তাদের কিন্তু এই বিষয়টা মনের মধ্যে গেঁথে যাবে। অর্থাৎ ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট থেকে যে বিষয়টা থাকবে, অর্থাৎ অপশান সি। তো দেখো, এমনি প্রশ্নগুলো এসে থাকে যেখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা থেকেও আছে প্রশ্ন। তো এই প্রশ্নগুলো ডিল করার জন্য একটু যদি ভালোভাবে তোমরা পরিশ্রম করো অবশ্যই সেখান থেকে পাবে। দেখো, যেমন তারপরে রয়েছে মূল্যায়ন চ্যাপ্টার থেকে সার্বিক মূল্যায়ন অর্থ কী, সমগ্র পাঠক্রমের মূল্যায়ন, নাকি সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন, নাকি সমগ্র বৌদ্ধিক সক্ষমতার মূল্যায়ন, নাকি সমস্ত শিক্ষার্থী একযোগে মূল্যায়ন। সার্বিক মূল্যায়ন বলতে বোঝায় শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন, অর্থাৎ যেখানে শিক্ষার্থীর সমস্ত অলরাউন্ড যেখানে ডেভেলপমেন্টটা কাজে লাগবে, অর্থাৎ অপশন বি। তো তোমরা বুঝতেই পারছো আমার ক্লাস করানোর যে ধরনের, সেখানে যে কীভাবে প্রশ্নগুলো ডিল করবে, এবং বিশ্বাস করো এগুলো আমি কোনো অ্যান্সার শিট বা কোনো কিছু দেখিনি। তোমাদের সামনে এমনভাবে উপস্থাপন করব এবং ক্লাসগুলো এমনভাবে করাবো, নোটসগুলো এমনভাবে প্রোভাইড করব তোমাদের সামনে যে তোমরা অটোমেটিক বুঝতে পারো। এবং বিশেষ করে প্যাডাগজিক্যাল পার্ট যেখান থেকে প্রশ্ন আসবে 100% শিওর দিয়ে আমি বারবার বলছি যে এখান থেকে তোমাদের প্রশ্ন ক্র্যাক করার জন্য যে প্রশ্নগুলো থাকে সেগুলো আমি করাবো। এবার দেখো, শিক্ষার্থীকে জানার কার্যকর উপায় হলো কি। শিক্ষার্থীকে জানার কার্যকর উপায় কি, মূল্যায়ন করা, খেলা, তার বাড়িতে যাওয়া, না পর্যবেক্ষণ করা। তো দেখো, কোনো শিক্ষার্থীকে ভালোভাবে জানার জন্য তাকে সমস্ত বিষয়টা জানার জন্য এই যে বললাম সার্বিক মূল্যায়ন। তো এক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীর মানে শারীরিক, বৌদ্ধিক, মানসিক চাহিদা কী কী রয়েছে সেগুলো জানার জন্য একটাই পদ্ধতি, সেটা হচ্ছে মূল্যায়ন করা। তাকে মূল্যায়ন বলতে যে শুধু পেন পেপারের মধ্যেই সীমাবদ্ধ সেটা নয়। তো দেখো, সমস্ত প্রশ্নগুলো আমি এভাবে কিন্তু যদি ডিসকাস করি একটা প্রায় 1.5 ঘন্টার ক্লাস হয়ে যাবে। তো আমি তোমাদের শুধু সাধারণত একটা বেসিক নলেজ দেওয়ার জন্য আমি ক্লাসটা করাচ্ছি এবং বিষয়গুলো দেখাচ্ছি যে কী ধরনের প্রশ্ন আসে। যেমন দেখো, এখানে একটা প্রশ্ন আছে 9 দাগের, খুব ভালো প্রশ্ন, যে শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে শিক্ষকের সবচেয়ে ভালো উপায় কী। শিক্ষককে কী করা দরকার, না দলগত কার্যভার দেওয়া, শৃঙ্খলার প্রয়োজনীয়তা সম্বন্ধে বক্তৃতা দেওয়া, প্রধান শিক্ষকের নালিশ করা, না করা শাস্তি। তো দেখো, এগুলো কিন্তু অ্যাজ এ টিচার হিসেবে বা একজন শিক্ষক বা শিক্ষক হিসেবে তোমার এগুলো কোনোভাবেই মানে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন এগুলো নয়। যেমন কড়া শাস্তি দেওয়া, প্রধান শিক্ষকের নালিশ জানানো, দলগতভাবে শৃঙ্খলা প্রয়োজন সম্বন্ধে বক্তৃতার মাধ্যমে কি কোনো শৃঙ্খলাবদ্ধ হবে না। দলগতভাবে যদি কার্যকর দেওয়া, অর্থাৎ পিয়ার লার্নিং বা গ্রুপ লার্নিং বা গ্রুপ টাস্ক যদি দেওয়া হয়, সেভাবে কিন্তু শিক্ষার্থীরা ভালোভাবে শিখবে এবং তাদের মধ্যে একটা শৃঙ্খলাবোধ গড়ে উঠবে। তো এই ধরনের প্রশ্নগুলো থাকে, তো এগুলো ডিল করতে তোমরা খুব সহজেই পারবে। এবং আমি চ্যালেঞ্জের সহিত বলতে পারছি যে তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি থেকে অনেক নাম্বার কিন্তু উঠবে এবং 30-30টা প্রশ্নের উত্তর দিতে তোমরা কিন্তু অবশ্যই পারবে যদি ক্লাসগুলো আমি যেগুলো করাবো সেগুলো যদি তোমরা দেখো। তাই সকলকে বলবো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো, কারণ এখান থেকে অনেক প্রশ্ন তোমরা বুঝতে পারবে এবং নোটিফিকেশান যদি পাও তাহলে ক্লাসগুলো দেখতেও পারবে এবং ডিটেলস তথ্য তোমরা এই
ইয়ে থেকে পাবে। দেখো এখানে যেমন রয়েছে জীবন বিকাশে কোন স্তরে প্রথম কথা বলতে শেখে, শৈশবে, প্রান্তিক বাল্যকালে, যৌবনকালীন, প্রথম বাল্যে। এগুলো হচ্ছে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির কিছু কন্টেন্ট পার্টের মতো। এগুলো হচ্ছে আসলে মুখস্থর মতো, এগুলো তোমাদের করতে হবে কিছু জিনিস। যেমন শিশুর প্রথম সমাজনে সাহায্য করে কি, ভাষা, একাকিত্ব, পর্যবেক্ষণ নাকি স্বাধীনতা। প্রথমত সমাজয়ন গড়ে ওঠে তার ভাষার মধ্য দিয়ে, কীভাবে সে ভাষা শিখছে, ল্যাঙ্গুয়েজটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে। ধারণা গঠন কিসের উপর নির্ভরশীল হয়, শিশু শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক শিক্ষণে অর্থাৎ যেখানে কোঅপারেটিভ লার্নিং, এগুলো কিন্তু প্রত্যেকটা টপিকের আমি ক্লাস কিন্তু এক এক করে করাবো তোমাদের, ঠিক আছে। তো এগুলো কিন্তু কেউ একটু যদি ভালোভাবে ডিল করার চেষ্টা করতো অবশ্যই পারবে। যেমন ভাইগটস্কির মতানুযায়ী কিবোর্ডে এখানে ভাইগটস্কির তত্ত্ব রয়েছে, তারপরে শিশুর গণিত শিক্ষণে নির্ভর করে কিসের উপর, এগুলো কিন্তু প্রশ্ন আসে। নেক্সট আমরা যে টপিকের উপরে যাব দেখো ঠিক, তারপরে রয়েছে বাংলা। বাংলা হচ্ছে 9 পেজ থেকে রয়েছে, তার মানে 9 পেজ চলে যায়। ওকে, আশা করছি সিডিপিটা বুঝতে পারলে কী ধরনের প্রশ্ন আসবে। তো বাংলার দেখো একটা প্রথমত একটা গদ্যাংশ থাকে, আমি সিলেবাসটা তোমার দিয়েছি, তোমরা কিন্তু দেখে নিও ভিডিওটা। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে স্ট্র্যাটেজিটা দেখে নেবে একবার। এখানেও কিন্তু আমি সিলেবাসটা নিয়ে আলোচনা করছি না, সিলেবাসটা দিয়ে দিয়েছি। তো প্রথমত পার্ট এতে থাকবে, মোট প্রশ্ন কিন্তু বাংলাতেও 30টা থাকে, যেখানে একটা গদ্যাংশ থাকে। এখানে গদ্যাংশ থেকে তোমাকে লিখতে হবে, কিছু গ্রামেটিক্যাল প্রশ্ন থাকে এবং কিছু এই যে গদ্যাংশের উপর নির্ভর করে প্রশ্ন থাকে। যেমন যিনি বিজ্ঞানের একনিষ্ঠ সেবক, তিনি ধীরভাবে ভ্রমপ্রমাদ যথাসাধ্য পরিহার করে সত্যের সন্ধান করেন, প্রবাদকে প্রমাণ মনে করেন না, প্রচুর প্রমাণ না পেলে কোনো নূতন সিদ্ধান্ত মানেন না, অন্য বিজ্ঞানীর ভিন্ন মত থাকলে অসহিষ্ণু হন না এবং সুপ্রচলিত মত ও অন্ধভাবে আঁকড়ে থাকেন না, উপযুক্ত প্রমাণ পেলেই বিনা দ্বিধায় মত বদলাতে পারেন, জগতের শিক্ষিত জন যদি সকল ক্ষেত্রে এই প্রকার উদার বৈজ্ঞানিক বুদ্ধি প্রয়োগ করতে শেখেন তবে কেবল সাধারণ ভ্রান্ত সংস্কার দূর হবে না, ধর্মান্ধতা ও রাজনীতিক সংঘর্ষেরও অবসান হবে। তো প্রবাদ শব্দের অর্থ কী? প্রবাদ, কোনো জিনিসটা প্রবাদ, তাহলে প্রবাদ শব্দ কি? আজগুবি, কিংবদন্তি, প্রচলিত ছড়া, নীতিকথা ও ধাঁধা নাকি পরম্পরাগত বাক্য, জনশ্রুতি। তো প্রবাদ বাক্য বলতে কী বোঝে বলো তো? বলে না যে এটা একটা প্রবাদ বাক্য বটে, তাহলে আজগুবি কিংবদন্তির মধ্যে পড়বে? কেউ বলো বলো তোমরা নিজের মধ্যে একটু কমেন্ট করে জানাও, কারণ এই ধরনের প্রশ্নগুলো তোমাদের থাকে। বিজ্ঞানের একনিষ্ঠ সেবককে সত্যের সন্ধান করেন না যিনি, দেখো দেওয়া রয়েছে এখানে, তুমি পাবে বিজ্ঞানের ভিন্নমত থাকলে অসহিষ্ণু। এখানে দেখো বিজ্ঞানের কী কী রয়েছে, যিনি বিজ্ঞানের একনিষ্ঠ সেবক তিনি ধীরভাবে ভ্রমপ্রমাদ যথাসাধ্য পরিহার করে, তাহলে যথাসাধ্য বাক্য পরিহার করে, সেই পরিহার বিষয়গুলো কিন্তু জানতে হবে। ওকে, ভ্রমপ্রমাদ পরিহার করেন না, পরিহার করে বটে, তাহলে কী হবে? সুপ্রচলিত অন্ধভাবে আঁকড়ে থাকেন না, নূতন সিদ্ধান্ত প্রমাণ না পেলেও মানেন, সত্যের সন্ধান করেন না। তাহলে একনিষ্ঠ সেবককে সুপ্রচলিত মত অন্ধভাবে আঁকড়ে থাকেন না, এটা হবে সব থেকে মূল বিষয়, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তো এগুলো একটু বুঝে তোমাকে প্রশ্নগুলো ডিল করতে হবে। যেমন বিজ্ঞান প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করো, বিজ্ঞযুক্ত আন, বিজ্ঞাযুক্ত অনট, বিজ্ঞযুক্ত অনট, এগুলো কিন্তু প্রশ্ন আসে। অসহিষ্ণু কী সমাস, এই যে সমাস, কারক, বিভক্তি, কোন বইগুলো পড়তে হবে সেগুলো আমি তোমাদের বলবো। যে গ্রামাটিক্যাল যে একটা বই থাকে দেখবে, মোটা বইটা, আমি নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, তো ওই গ্রামাটিক্যাল বইটা এবং কিছু আমি সিলেবাসে যে বইগুলো সেগুলো আমি লিখিয়ে দেবো। তো তোমরা 9-10-এর যে গ্রামার বইগুলো থাকে সেগুলো অবশ্যই পড়বে, এবং সেখান থেকে কিছু কিছু ছোট্ট ছোট্ট আনসিনের মতো প্যাসেজ থাকে, ওগুলো কিন্তু মানে ওগুলো করার চেষ্টা করবে। এবং সিডিপির থেকে যে বইগুলো রয়েছে দেখবে, রীতা পাবলিকেশনের বই রয়েছে, ওগুলো পড়তে পারো। এবং জিওগ্রাফি, পলিটি, হিস্ট্রির জন্য মানে সব থেকে বেস্ট বলবো আমি 9-10-এর বইগুলো পড়া, হিস্ট্রি, জিওগ্রাফি। এবং কিছু যদি কম্পিটিটিভ বই থাকে যেগুলো মাস্ট, যেমন কার্তিক চন্দ্র মণ্ডলের একটা বই রয়েছে, খুবই ভালো বই, ওটা আমি তোমাদের বলবো জিওগ্রাফির জন্য প্রেফার করা। তারপরে পলিটির জন্য আমি কিছু নোটস প্রোভাইড করে দেবো, সেখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই তোমাদের আসবে। তো দেখো এগুলো যেমন হচ্ছে কবির ইচ্ছা করে না, এই যে একটা ছিল, সরি একটু আমি স্কিপ করে ফেললাম মনে হচ্ছে, হ্যাঁ এই যে কবিতা রয়েছে, কবিতার থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো একটা গদ্য একটা পদ্য রয়েছে, এখান থেকে তোমরা মনে রাখবে, যেখানে মোট প্রশ্ন রয়েছে 15টা এবং কিছু প্যাডাগজিক্যাল পার্ট রয়েছে। যেমন দেখো এখানে একজন শিক্ষকের নিম্নলিখিত যে গুণটি আবশ্যক তা হলো কি? ছাত্র কল্যাণে সাদর্থক ও সদর্থক পদক্ষেপ নেওয়া, পরীক্ষার সফলতায় ছাত্রদের সাহায্য করা, পরিচ্ছন্ন ব্যক্তিত্ব বজায় রেখে ছাত্রদের থেকে সম্মানজনক দূরত্ব পালন করা, না পাঠ্যসূচির নির্দিষ্ট কি সদর্থক ভূমিকা পালন করা, এখানে হবে ছাত্র কল্যাণে এবং সদর্থক ভূমিকা পালন করা। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে, এগুলো কিন্তু ডিল করার চেষ্টা করবে তোমরা। আমি হয়তো ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, তাই একটু ক্ষুদ্রভাবে তোমাদের বেসিক ধারণা দিচ্ছি, এরপর কিন্তু ডাইরেক্ট আমি ক্লাস করাবো এবং কিছু একটা বই
যে বুক লিস্ট, সেই বুক লিস্ট স্ট্র্যাটেজিটা আমি তোমাদের দেবো। ঠিক একইভাবে ইংরেজিটাও রয়েছে, দেখো 15 পেজ যদি যাও তাহলে বুঝতে পারবে। 15, তারপরে আছে 57, 68, এই দুটো আমার খেয়াল রাখতে হবে। তো 15 পেজে দেখো ইংরেজিতে কী রয়েছে, ঠিক একইভাবে একটা রয়েছে পোয়েম রয়েছে, ওকে, যে গদ্য, একটা পদ্য রয়েছে, এখান থেকে পদ্য থেকে কিছু প্রশ্ন আসে, যেমন বাংলাতে রয়েছে ঠিক একইভাবে, এবং একইভাবে গদ্য থেকেও থাকে। দেখো গদ্য একটা আনসিন রয়েছে, এবং এখান থেকেও কিছু একটা প্রশ্ন থাকে, সিন আনসিনে এইসব প্রশ্ন থাকে, ওকে। তো এগুলো কিন্তু তোমরা ডিল করতে পারবে। যদি প্রশ্নপত্রটা যদি কেউ না পেয়ে থাকো, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দেবো, পিডিএফটা প্রোভাইড করে দেবো। ওখান থেকে কিন্তু তোমরা পিডিএফটা ডাউনলোড করে একবার ওভারভিউ হিসাবে দেখে নেবে, বা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমি বলবো দেখার চেষ্টা করবে। তাতে করে তোমাদের নলেজটা বুস্ট হবে যে কী ধরনের প্রশ্ন এসেছিলো, এবং স্ট্র্যাটেজিটা নিতে তোমাদের সুবিধা হবে। এবং আমি তো আছি, বুক লিস্ট আমি অবশ্যই প্রোভাইড করব। তোমরা যদি চ্যানেলের পাশে থাকো, অবশ্যই সমস্ত কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবার 57 পেজে দেখো, যা যাক 57 পেজে কী রয়েছে দেখো, 57 পেজে দেখো ম্যাথামেটিক্স এবং সায়েন্স যে চ্যাপ্টারগুলো, এখানে কোন সম্বন্ধে থাকবে, যে পঞ্চভুজ যে কোণগুলো থেকে, জ্যামিতি জিওমেট্রি থেকে যেসব প্রশ্ন থাকে, তারপরে পরিমিতি থেকে যে প্রশ্নগুলো থাকে, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে পাবে। এবং কিছু দেখো পাটিগণিতের প্রশ্ন রয়েছে, যেমন বীজগণিতের, যেমন তোমার বর্তমান বয়স 1 বছর হলে 5 বছর আগে ও 5 বছর পরে বয়স অনুপাত কত হবে। তাহলে 5 বছর আগে, তাহলে বর্তমান বয়সটা x ধরো, তাহলে x থেকে 5 বছর আগে, তাহলে 5 বছর আগে হলে কী হবে বলো, 5 বছর আগে হলে কী হবে, এটা যদি মূল যদি x করি, তাহলে x থেকে 5 বছর আগে, তাহলে কী হবে, x -5, এখানে -5 আর x +5, তাহলে x -5 করতে হবে, x +5, অপশান বি হচ্ছে। এখানে দেখে নিতে হবে যে তোমার কি বলেছে, 5 বছর পরের বয়স অনুপাত, পরের, তো পরের দেখে নেবে। যদি আবার পুনরায় বলে যে পরেরও আগের বয়স অনুপাত কত, তখন কিন্তু চেঞ্জ হবে, তখন কিন্তু এটা হয়ে যাবে। কিন্তু তোমার প্রশ্ন দেখে নিতে হবে যে কী বলছে। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো ডিল করার তোমরা চেষ্টা করবে, ওকে। এখানে একদম খুব সাধারণ সাধারণ কিছু বেসিক প্রশ্ন থাকে, কিছু মানে যেমন ত্রিভুজ কোনগুলি দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যাবে। তো আমরা কি জানি যে একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি হলে কীভাবে তুমি ডিল করবে, দেখো 8 6 14, 14 5 19, এটা হচ্ছে না, 4 4 8, 8 9 17, এটা হবে একটা ত্রিভুজ তৈরি বিষয়, যে একটা ত্রিভুজ তৈরি হবে এইটা, অপশান বি। যেহেতু এই 3টা কোণের সমষ্টি দেখো 5 5 10, 9 4 13, 4 17 18, এটার মান হচ্ছে 180 ডিগ্রি। তো এটার দ্বারা একটা ত্রিভুজ গঠন করা যাবে। তো এই ধরনের খুবই সহজ সহজ কিছু প্রশ্ন আছে, কিছু হয়তো টিপিক্যাল প্রশ্ন থাকে, যেমন বিক্রয়মূল্য ক্রয়মূল্য অনুপাত দেখো 19:20 হলে শতকরা ক্ষতির হার কত। ক্রয়মূল্য দেওয়া রয়েছে কত, 20, বিক্রয়মূল্য কত রয়েছে 19, তাহলে শতকরা ক্ষতির হার বলেছে। তাহলে ক্ষতির হার বলতে কী হবে, এটা 100 দিয়ে কী হবে, এটা পার্সেন্টেজ বার করতে গেলে কি আমরা জানি, একটু আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। যেখানে রয়েছে এসপি সমান কত রয়েছে, এসপি সমান রয়েছে 19, আর সিপি কস্ট প্রাইস, সিপি সমান রয়েছে 20। তাহলে এখানে প্রফিট না লস হয়েছে বলো তো, ক্রয়মূল্য যদি 20 হয় আর বিক্রয়মূল্য যদি 19, তাহলে লস হয়েছে। তাহলে লস সমান কত হয়েছে 1, যেহেতু 20 থেকে 19 বিয়োগ করলে 1 হয়। তাহলে 1-এর উপরে সিপির উপরে আমরা সবসময় করি কস্ট প্রাইস, ইন্টু যদি 100 করি, তাহলে 20 20 5 100, তাহলে কত হচ্ছে 5%, অর্থাৎ 5% এখানে হবে সঠিক উত্তর। তো খুব সহজ সহজ প্রশ্ন থাকে, এগুলো ডিল করতে তোমরা অবশ্যই পারবে, ওকে। এবার নেক্সট দেখো কী রয়েছে, তারপরে একটু আমাকে ইয়েটা দেখতে দাও, কত নম্বর পেজে ছিল এটা, বারবার আমি কিন্তু এটাই ভুলে যাচ্ছি। তো 57 থেকে আছে সায়েন্স পার্টটা, ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স। তো সায়েন্স পার্টটা একবার দেখা যাক, তারপরে 68 পেজে দেখবো, খেয়াল রাখবে তোমরা, ঠিক আছে। দেখো সায়েন্স পার্টেও দেখো কী কী রয়েছে, এই প্রশ্নগুলো রয়েছে, যেমন 3টি ক্রমিক পূর্ণসংখ্যা আছে, গড় হলো, ঠিক আছে। এবার রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় পদার্থটি কি, বিলিরুবিন, প্রথ্রবিন, না অ্যালুবুমিন, না গ্লোবিন। তারপরে রয়েছে স্ত্রীলোকের একটি যৌন হরমোনের নাম লেখো, ফুসফুসীয় শিরার রক্ত হৃৎপিণ্ড কি। এগুলো তোমরা 9 10 যদি সায়েন্স পার্টের বইগুলো পড়ো, বা আরও কিছু আমি এনসিইআরটি যে বইগুলো আমি মানে সাজেস্ট করবো, সেইগুলো এনসিইআরটি বইগুলো ফলো করলে তো খুবই বেস্ট সব বইগুলো। কিন্তু আমি কিছু মানে তোমাদের দেবো, যেমন আপাতকালীন হরমোনের নাম কি, এখানে কী হবে, আপাতকালীন অ্যাড্রিনালিন হরমোন আপাতকালীন হরমোন বলা হয়। তো এই ধরনের কিছু প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো তোমরা ডিল করতে পারবে, আমি বইয়ের নামগুলো কিন্তু বলে দেবো, সেখান থেকে পেয়ে যাবে। যেমন কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষণের স্থান কি, এটা কী হবে, রাইবোজোমকে আমরা কী বলি, প্রোটিন ফ্যাক্টরি বলে থাকি। তো এই প্রশ্নগুলো খুবই ভালো প্রশ্ন এবং পারার মতো প্রশ্ন তোমাদের মধ্যে। যে ধরনের প্রাণীতে ত্বকীয় শোষণ দেখা যায়, তা হলো কি, ত্বকীয় শোষণ দেখা যায় কি, সরীসৃপের মধ্যে ত্বকীয় শোষণ ত্বকের দ্বারা শ্বাসকার্য চালায়, বিশেষ করে যেমন সাপ রয়েছে, এরা কিন্তু অনুভব করতে পারে। তো এগুলো হচ্ছে সাপের কিন্তু জিভা দ্বারা কাজ হয় কিন্তু। তো এগুলো হচ্ছে ত্বকীয় শোষণ হচ্ছে সাধারণত সরীসৃপদের মধ্যে দেখা যায়।
তারপরে যে পর্বের প্রাণীদের মেসোগ্লিয়া দেখা যায় তা হলো কি? আচার্য প্রভুচন্দ্র রায়কে বলা হয় কি মাস্টার অফ সালফেট না মাস্টার অফ নাইট্রেট? এগুলো খুবই ভালো প্রশ্ন। নিচের কোনটি তড়িৎ অপরিবাহী? এগুলো কিন্তু প্রশ্ন আসে। ওকে, তো সায়েন্স পার্টটাও খুবই বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্স এই তিনটে পার্টে কিন্তু জানতে হবে যে নিম্নলিখিত কোনটি স্তনবাহী বৈশিষ্ট্য নয়, যেমন কর্ণছত্র থাকছে কি না, স্তনগ্রন্থি, ত্রিকোষপিস হৃৎপিণ্ড। এটা কিন্তু আমার মনে হচ্ছে কী হবে, এটা হবে। কর্ণছত্র থাকে, এটাও থাকে, এটা কিন্তু থাকে না। ত্রিপ্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড এটা কিন্তু প্রায় থাকে না। ওকে, তো এগুলো খুবই ভালো প্রশ্ন। যে নিম্নলিখিত কোনটিতে অতিরিক্ত শ্বসন অঙ্গ অনুপস্থিতি? তো এগুলো আমি এমনভাবে তোমাদের ক্লাসগুলো করাবো যেগুলো থেকে তোমাদের প্রশ্ন কিন্তু আসতে অনেকটা বাধ্য হবে। এবার হচ্ছে সোশ্যাল স্টাডিজের মধ্যে কিসের জন্য জলদাপাড়া বিখ্যাত? জলদাপাড়া আমরা সকলে জানি একশৃঙ্গ গন্ডার জন্য। বায়ু দূষণের কারণ কি? দেখো বায়ু দূষণের কারণ কী হবে? বায়ু দূষণের কারণ হচ্ছে ধোঁয়া সাধারণত। আচ্ছা, এগুলো প্রশ্নগুলো এত সুন্দর জিওগ্রাফি থেকে প্রশ্ন আসে। লবণাম্ল উদ্ভিদ পাওয়া যায় কোথায়? লবণাক্ত মাটিতে। পর্জল মাটি কোনটা? লবণাক্ত মাটিতে। এগুলো খুবই ভালো প্রশ্ন এবং এগুলো প্রশ্নগুলো পারবে তোমরা। যেমন ভূমিকম্প প্রবণ অঞ্চল হলো কি? আমরা সকলে জানি জাপান একটা ভূমিকম্প প্রবণ অঞ্চল। তারপরে এখানে দেখো 600 মিটার উচ্চ ভূমিরূপ কী ধরনের? একটা মালভূমি নাকি সমভূমি নাকি পর্বত? 600 আমার আশা করছি আমরা জানি যেটা কি একটা পাহাড়ের কিন্তু উদাহরণ হিসেবে বলা যায় 600। তারপর দেখো কী রয়েছে, প্রথম মানুষের আবির্ভাব হবে কোন মহাদেশে? আমরা জানি কোথায়? প্রথমত আফ্রিকা মহাদেশে মনে হচ্ছে হয়ে থাকে। তো এই ধরনের কর্কটক্রান্তি রেখা যে অঞ্চল দিয়ে গেছে সেটি হচ্ছে কি? আমরা জানি কি নদিয়ার কৃষ্ণনগর একটা জায়গা যেখানে কি কর্কটক্রান্তি রেখা গেছে। পুরুলিয়ার মধ্যেও গেছে, ঠিক তো? কয়টি জেলার মধ্যে দিয়ে গেছে সেই প্রশ্নগুলো থাকে। তো আমি বলবো কার্তিক চন্দ্র মণ্ডলটা এখানে প্রেফার করব। এখান থেকে তোমরা অনেক প্রশ্ন পাবে এবং আমি কিছু আরও বুক সাজেস্ট করব। যেমন ব্যাঘ্র প্রকল্পের সূচনা হয় আমি এটা হবে আশা করছি 1972 অর্থাৎ 1972 সালে। তারপরে হিমালয় যে ধরনের পর্বত, একটা কী পর্বত? হিমালয় একটি ফোল্ড মাউন্টেন, কি একটি হচ্ছে ফোল্ড মাউন্টেনের উদাহরণ অর্থাৎ ভান পর্বতের উদাহরণ। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ডিল করতে তোমরা পারবে। নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টি হয়, কেমন ধরনের বৃষ্টি হয়? সাধারণত পরিচালন বৃষ্টিপাত দেখা যায়। পৃথিবীর দীর্ঘতম নদ কি? পৃথিবীর দীর্ঘতম নদ বলেছে নীল নদ হবে দীর্ঘতম নদ, ঠিক আছে। আর প্রশস্ত দিক থেকে কিন্তু কি জলবহনের দিক থেকে কী হয়? আমাজন নদ হবে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো খুবই ভালো ভালো প্রশ্ন এসছে। তারপরে দেখো দাদরা নগর হাভেলি কোথায় অবস্থিত? দাদরা নগর হাভেলি একটা কি? এটা কি একটা কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক তো। তারপরে দেখো এখানে কি প্রশ্ন রয়েছে। আচ্ছা, আমি কিছু যাই, হিস্ট্রির প্রশ্নতে যাই। দেখো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ স্থাপন করেছিলেন কে? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এটা সাধারণত প্রতিষ্ঠা করেছিল আমার মনে হচ্ছে মানে রাসবিহারী বসু হবে আশা করছি। যাই হোক, এটা আমার জানা নেই। আমি যদি জানি তো অবশ্যই এগুলো আমি তোমাদের ক্লাসটা নিয়ে আসবো। এটা প্রিভিয়াস ইয়ার ক্লাস। সিআর ফর্মুলা চক্রবর্তী রাজা গোপালাচারী এখানে রয়েছে, এগুলো খুবই জানা দরকার এগুলো। তারপরে দেখো আমার সোনার বাংলা এর রচনাকার কে ছিলেন? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে বাবরের জন্মস্থান কোথায়? বাবর কোথায় জন্মগ্রহণ করেছিল? কোথায়? ফরগানা অঞ্চলে মনে হচ্ছে জন্মগ্রহণ করেছিল। তারপর ক্যাপ্টেন হকিন্স কার রাজসভায় এসেছিলেন? ক্যাপ্টেন হকিন্স এসেছিলেন জাহাঙ্গীর রাজসভায়। এগুলো খুবই ভালো প্রশ্ন এগুলো, এবং আমি তোমাদের ক্লাসগুলো যখন দেবো তোমরা নিজেরাই বুঝতে পারে যে কত সুন্দরভাবে ক্লাসগুলো করাচ্ছি। ফারুক সিয়ারের ফরমান কত সালে জারি হয়? 1717 সালে। দেখো খুবই মানে ভালো ভালো প্রশ্ন। দ্বিতীয় চার্টার অ্যাক্ট পাস হয়। তার ভাস্কো ডা গামা ভারত কোথায় অবতরণ করেছিলেন? কোথায় করেছিলেন? না কোজিকোডে, কেরালা কোজিকোড, যেটা কালিকট বন্দরে, ঠিক তো, কোজিকোডে, ঠিক আছে। তারপর দেখো মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। এগুলো খুবই ভালো প্রশ্ন। কোন রাজা লিচ্ছবি দৈত্য নামে পরিচিত? এটা হবে মনে হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, ঠিক আমার এটা মনে আসছে না। যাই হোক, আমি হলো তোমাদের করাবো আর কি পরে। যেমন দ্বিতীয় পুলকেশী পরাজিত করেন কে? তারপরে আইহোল প্রশস্তি কার রচনা? আইহোল প্রশস্তি কার রচনা বলো? রবি কীর্তি রচনা। তারপরে দেখো সকারি নামে কেউ পরিচিত ছিল? এগুলো খুবই ভালো ভালো প্রশ্ন, এবং ইতিহাস থেকেও খুবই ভালো। দেখ দক্ষিণ ভারতের নদী কী হবে এখানে? গঙ্গা, যমুনা, কৃষ্ণা হবে দক্ষিণ ভারতের নদী এখানে। রয়্যাল বেঙ্গল টাইগার আছে কোথায়? সুন্দরবনে। এগুলো ভালো ভালো প্রশ্ন, একদম ভালো প্রশ্ন, এবং প্রশ্নগুলো দেখো কত সহজ এসছে। একটু যদি ভালোভাবে পড়ো ডিল করতে তোমরা পাই। গ্রিন হাউস এফেক্টের ফলে কী হয়? তাপমাত্রা বৈপরীত্য, বিশ্ব উষ্ণায়ন। এখানে কী হবে? বিশ্ব উষ্ণায়ন দেখা যায়। তাই ভারতবর্ষ হলো একটি কি উন্নয়নশীল রাষ্ট্র, উন্নত রাষ্ট্র, সবচেয়ে কম উন্নত রাষ্ট্র কী হবে? একটা উন্নয়নশীল রাষ্ট্র। তারপর দেখো তাপমাত্রা মাপক যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার, এটা হবে, ঠিক আছে। তারপর সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? খান আব্দুল গফর খান, ফ্রন্টিয়ার খান বলে যেটা বলা হয়। বি আকৃতি উপত্যকা কোথায় দেখা যায়?
তো এগুলো হিস্ট্রি জিওগ্রাফি যে প্রশ্নগুলো রয়েছে খুবই ভালো প্রশ্ন আছে, এবং এই প্রশ্নগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা বুঝতে পারছো। যেমন নব্যবঙ্গ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। একদম দারুণ প্রশ্ন। আমার তো মনে হচ্ছে এখান থেকে প্রশ্ন কিন্তু এত সুন্দর এসেছে 2015-তে, জানি না এরপর কেমন প্রশ্ন আসবে, কিন্তু এই প্রশ্নগুলো খুবই ভালো। যেমন আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কার শাসনকালে? এখানে বললো ধনানন্দের শাসনকালে হবে। তারপরে জিলামের বা বিতস্তের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? পুরু এবং আলেকজান্ডারের মধ্যে হয়েছিল। দারুণ প্রশ্ন, এবং হিস্ট্রি থেকে মনে হচ্ছে বেশি প্রশ্ন এসেছে। বিম্বিসার কে ছিলেন? একজন কে? হর্ষঙ্ক বংশীয় রাজা ছিলেন বিম্বিসার। তো এটা ছিল তোমাদের প্রশ্নের ওভারভিউ। আশা করছি তোমরা বুঝতে পারলে যে প্রশ্নগুলো কেমন থাকে, এবং এই পিডিএফটা আমি কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। এখান থেকে তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নেবে। আর কোন কোন বইগুলো পড়তে হবে এটার আমি একটা মানে এখানে কিন্তু যদি বলি তো আমি বলবো, যেমন কার্তিক চন্দ্র মণ্ডল জিওগ্রাফি থেকে 9-10 বইগুলো পড়তে পারো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ডে রয়েছে। তারপরে এনসিইআরটি ফলো করলে তো সব থেকে বেস্ট হবে। আর সায়েন্সেরও 9-10 বইগুলো ফলো করো। হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, পলিটির আমি প্রেফার করব না, যে মানে যে পলিটিক্স সব থেকে ভালো বই সেটা আমি প্রেফার করব না এখানে। তো আরও কিছু বই রয়েছে পলিটিক্স, যে মানে বাংলা ভার্সানের যে ভালো বই সেটা আমি বলে দেবো, এবং বেঙ্গলি গ্রামারের কোন বুকটা ফলো করবে সেটাও আমি বলবো। 9-10 কিছু গ্রামার বই থাকে সেগুলো ফলো করতে পারো, আর সায়েন্সের বইগুলো কিন্তু 9-10 ফলো করো। ওকে, তো এই ছিল তোমাদের আজকে ক্লাসের বিষয়। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো, আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। ধন্যবাদ, জয় হিন্দ।